মানুষ আজকাল আগের তুলনায় অনেক বেশি স্বাস্থ্য সচেতন, যে কারণে তারা নিয়মিত ব্যায়াম করছেন, জিমে যাচ্ছেন, শরীর চর্চাকে নিজেদের জীবনের অঙ্গ করে তুলেছেন। অনেকে আবার বিভিন্ন খেলাধুলার সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। আমরা জানি যে শারীরিক চর্চা করলে যেমন শরীর ভালো থাকে, মানসিক স্বাস্থ্যও ভালো থাকে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই খেলাধুলো বা এই জিমে গিয়ে অনেক সময় আমরা বিভিন্ন রকম ভাবে চোট আঘাত পাই, কখনো মাসেলে ক্র্যাম্প ধরে, অনেকের আবার এর থেকেও গুরুতর ইনজুরি হয়, যেগুলোকে আমরা একসঙ্গে বলি স্পোর্টস ইনজুরি। আজ আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব এবং এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট পেইন ফিজিশিয়ান ডক্টর ঋতুপর্ণা দাস। নমস্কার ম্যাম। নমস্কার। হেলথ ইনসাইডার আরেকটা পডকাস্টে আপনাকে স্বাগত। তো ম্যাম, যেটা প্রশ্ন হচ্ছে যে এই যে ইনজুরির কথা বললাম, তো এগুলো হবার মূলে কারণগুলো কি? আমরা যখন এক্সারসাইজ করি, প্রথম আমরা যখন জিম স্টার্ট করলাম, তার 1-2 দিন করার পর প্রচন্ড গায়ে ব্যথা হয়। সেটার মেইন কারণ হয় আমাদের বডিতে এক্সারসাইজ করলে একটা জিনিস তৈরি হয় যেটাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, ঠিক আছে, সেইটা মাসেলের তলায় তলায় জমে এবং সেটাই আমাদেরকে এই ব্যথাটা দেয়, মানে পেইন ক্রিয়েট করে। ঠিক আছে, তো এটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই, এটা একদম নর্মাল। কিছুদিন এক্সারসাইজ করার পর এটা আমাদের হ্যাবিচুয়েটেড হয়ে যায় এবং ব্লাড ফ্লো এর সাথে ল্যাকটিক অ্যাসিড ধুয়ে যায় এবং ব্যথাটা কমে যায়। এটা একদম নর্মাল প্রসেস। আচ্ছা, কিন্তু আমরা যখন জিম করি অনেক ক্ষেত্রেই আমরা প্রপারলি ট্রেন্ড হই না সেই এক্সারসাইজ গুলো করায়। কখনো কখনো ওভার ইউজ করে ফেলি মাসেল, কখনো কখনো ব্যাড পশ্চারে আমরা সেই এক্সারসাইজ গুলো করি। তো এই সব কিছুর জন্য অনেক সময় আমাদের মাসেল পুল বা মাসেল স্প্যাজম হতে পারে। আচ্ছা, এই দুটো জিনিস একটু যদি বুঝিয়ে বলেন, মানে মাসেল পুল আর মাসেল পুল স্প্যাজম একই ধরনের জিনিস। আচ্ছা, যেখানে হচ্ছে আমাদের মাসেলটা সংকুচিত হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এবং সেটা হওয়ার ফলে মানে সাডেন হালকা চোটের জন্যও এটা হয়। তো এটা ট্রানজিয়েন্ট হয়। এটার কি কি সিমটম হতে পারে? এটা হচ্ছে আপনার হলে আমাদের সেই জায়গার মাসেলটা ফুলে যেতে পারে, হালকা গরম হতে পারে এবং তীব্র ব্যথা হতে পারে, এই জিনিসগুলো হতে পারে। ঠিক আছে, তো আমাদেরকে মেইন জিনিস দেখতে হবে যে আমরা ফার্স্টে একটা ঠিকঠাক ওয়ার্ম আপ করতে হবে। মানে এক্সারসাইজ শুরু করার আগে আমাদের বডির সব মাসেলগুলোকে একটু রিল্যাক্স করে নিতে হবে। ঠিক আছে, তারপরে আমরা যে কোনো এক্সারসাইজ শুরু করতে পারি। সেকেন্ডলি আমাদের মনে রাখতে হবে যে প্রপার পশ্চার মেনটেন করে সেই এক্সারসাইজ গুলো করা, সেটা যাই হোক, সেটা জিম হোক বা যোগা হোক, যাই হোক প্রপার পশ্চার করে মেনটেন করে করতে হবে। থার্ডলি আমাদের মাথায় রাখতে হবে যে আজকে আমি এক্সারসাইজ শুরু করলাম, আজকেই আমি সব করে দেবো, এটা যেন আমরা মাথায় না রাখি। যেটা অনেকের সদ্যমাত্র মানে সবে মাত্র যারা জিমে জয়েন করেছেন একটু অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে এটা বেশি দেখা যায়। তো মানে ওভার ইউজ করলে চলবে না, মানে একদিনে আমি পুরোটা করে নিলাম সেটা করলে চলবে না। আমাদের স্লোলি স্লোলি প্রাইম আপ করতে হবে, মানে আস্তে আস্তে জিনিসটাকে বাড়াতে হবে। ঠিক আছে, আর মেজরিটি ক্ষেত্রেই আমরা যারা নতুন জিম জয়েন করি তাদের আমাদের ফ্লেক্সিবিলিটির অভাব থাকে। তো সেই ক্ষেত্রেও সাডেন মুভমেন্টের ফলে আমাদের এই ধরনের মাসেল পুল বা মাসেল স্প্যাজম আমরা দেখতেই পারি। এটা হয়ে গেল মাসেল পুল আর মাসেল স্প্যাজম। এই ধরনের যদি সমস্যা হয় তাহলে এর চিকিৎসা কি? আমরা এই ধরনের চোট মানে জিম ইনজুরি বা স্পোর্টস ইনজুরি, এই ধরনের চোটে আমরা একটা প্রোটোকল ফলো করে থাকি যেটাকে বলি রাইস প্রোটোকল। ঠিক আছে, একদম সিম্পল, মানে বাড়িতেও আপনারা করতে পারেন, সবসময় যে ডাক্তারের কাছে যেতে হবে এমন নয়। ফার্স্টলি হচ্ছে রেস্ট লাগবে, সেকেন্ডলি হচ্ছে আইস, ওই জায়গাটা আইস দেবো, থার্ডলি হচ্ছে কম্প্রেস করে রাখবো, ওই জায়গাটা ব্যান্ডেড বা কিছু দিয়ে কম্প্রেশনে রাখবো, আর ফোর্থ হচ্ছে এলিভেশন, মানে ওই জায়গাটা একটু তুলে রাখবো যাতে আমাদের ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হয়। ঠিক আছে, এইটা হচ্ছে একদম প্রাইমারি আমরা ট্রিটমেন্ট যেটা আমরা যে কোনো কাউকে দিতে পারি যদি কোনো জায়গার ওরকম চোট লেগে থাকে, মাসেল কোনো স্প্যাজম বা পুল হয়ে থাকে। মানে এই তিনটে হচ্ছে আপনি বাড়িতেই করতে পারেন, তো মানে ডাক্তারের কাছে কি তাহলে যাওয়ার দরকার নেই এই কটা জিনিস হলে? না, এরকম সামান্য সমস্যায় ডাক্তারের কাছে আসতে হবে না। এর পরেও যদি সমস্যা থেকে যায় তখন গিয়ে আপনারা আমাদের কাছে আসুন। আচ্ছা, মানে এগুলো করার পরও যদি না কমে তখন মানে একজন চিকিৎসকের কাছে পৌঁছতে হবে।
মাসেল স্প্যাজম আর মাসেল পুল, এই দুটোর বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো আর কি কি ধরনের ইনজুরি হতে পারে? আরেকটা ইনজুরি বলবো না, অনেক ক্ষেত্রে মাসেল ক্র্যাম্পস দেখতে পারি। আচ্ছা, মানে ধরো রাত্রিবেলা কেউ ঘুমাচ্ছে, পায়ের শিরায় শিরায় উঠে গেল, আচ্ছা, বা এমনি অনেক ভীষণ কমন, ভীষণ কমন, বা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেছে, করার পর এসে বসেছে, দেখছে মাসেল মানে একদম ক্র্যাম্প টেনে ধরেছে। তো এটা কি কারণে হয়? বেসিক্যালি আমরা যখন এক্সারসাইজ করি ওভার ইউজ করছি জিনিসটাকে, সেই কারণে হতে পারে। দ্বিতীয়ত আমাদের যদি বডিতে হাইড্রেশনটা কম থাকে, মানে ডিহাইড্রেটেড অবস্থায় থাকি, সেই টাইমেও হতে পারে। তৃতীয়ত আমাদের বডিতে যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, মানে সোডিয়াম পটাশিয়াম যেগুলো মেইন আমাদের বডির ইলেকট্রোলাইট, সেইগুলোর ঘাটতি ঘটে, তখনও কিন্তু আমরা মাসেল ক্র্যাম্প দেখতে পারি। আচ্ছা, তো মানে এক্ষেত্রে মানে ডায়েটটাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। মানে আমি যদি জল কম খাই, অবভিয়াসলি জল যদি আমি কম খাই আমাদের শরীরে তো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবেই। তো ঘটনা হচ্ছে এই সমস্যা যদি আমার হয়, আপনি যেটার কথা বলছেন, তো এর কি আলাদা কোনো চিকিৎসা আছে নাকি এটাও বাড়িতেই ঠিক করা সম্ভব? এটা টু সাম এক্সটেন্ট বাড়িতে ঠিক করা অবশ্যই যায়। যদি মাসেল ক্র্যাম্প এরকম আপনি রেগুলারলি ফিল করছে পেশেন্ট, তাহলে যেটা করতে হবে হচ্ছে ফার্স্টলি আমাদেরকে হাইড্রেশনটা মেনটেন করতে হবে। দিনে 2 থেকে 3 লিটার জল মাস্ট, ঠিক আছে। সেকেন্ডলি হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট যদি ইমব্যালেন্স থাকে, সেই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটাকে আমাদেরকে কারেক্ট করতে হবে। যেটা খুব ইজিলি করা যায় সেটা হচ্ছে ওআরএস। আমরা 1 লিটার জলে গুলে আমরা ওআরএস খেতে পারি। এতে আমাদের যদি ইলেকট্রোলাইট, বেসিক যে ইলেকট্রোলাইট গুলো সেগুলোর ডেফিসিট থাকে, সেইগুলো আমরা পূরণ ইজিলি করে নিতে পারি। এছাড়াও যেটা আমরা রেগুলার মানে বাড়িতে করতে পারি সেটা হচ্ছে হালকা মাসাজ ওই জায়গাটা, এবং একটু স্ট্রেচিং করা ওই মাসেলটাকে। এতেই দেখবো আমরা মেজরিটি টাইম এই যে ক্র্যাম্পিং এর যে সমস্যাটা, এটা কমে যায়। কিন্তু এর পরেও যদি ক্র্যাম্পিং এর সমস্যা না কমে, তখন কিন্তু অবশ্যই একটু ডাক্তার কাউকে দেখিয়ে সেই তার ট্রিটমেন্ট, কোনো মাসেল রিল্যাক্সেন্ট লাগবে কিনা সেই জিনিসগুলো কোনো ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্টটা নিতে হবে। আচ্ছা, তো মোটামুটি যেগুলো বুঝলাম যে এই ধরনের যে সমস্যাগুলোর কথা আপনি বলছেন, এটা তো ভীষণ কমন সমস্যা, কিন্তু আমরা অনেকে এটা স্পেসিফিক্যালি ধরো যাদের মানে বিভিন্ন রোগ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু মাসেল ক্র্যাম্পটা কমন। মানে যে শুধু জিম যারা করছে তাদের ক্ষেত্রেই হবে এমন কথা নয়, কিন্তু যাদের ধরো ডায়াবেটিস আছে বা কিডনির সমস্যা আছে, এই ধরনের মানুষদের কিন্তু এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা খুব কমন হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসেল ক্র্যাম্প গুলো প্রায়ই দেখা যায়। বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই মাসেল ক্র্যাম্প কিন্তু প্রায়ই দেখা যায়। আচ্ছা, এগুলো তো ভীষণ কমন সমস্যা, কিন্তু আরো যেগুলো আমরা দেখতে পাই জিমে বা খেলাধুলায়, অনেকের আমরা শুনে থাকবেন যে লিগামেন্ট ইনজুরি হয় বা পা মুচকে যায়। তো এই ধরনের যে ঘটনাগুলো, তো এই ঘটনাগুলোর যদি ঘটে, মানে লিগামেন্ট ইনজুরিও তো একটা স্পোর্টস ইনজুরির মধ্যে পড়ে, তখন কি করণীয়? লিগামেন্ট ইনজুরি বা লিগামেন্ট স্প্রেন এটা খুব কমন, ভীষণ কমন, এবং বিশেষ করে যারা ফুটবল খেলছে, ইনফ্যাক্ট যারা জিমেও যায়, ধরো যারা ওয়েট লিফটার, সাডেনলি একটা ভারী ডাম্বেল তুললো, হঠাৎ মানে একটা কেমন একটা সেন্সেশন হলো হাতের এই মাসেলের দিকে, হঠাৎ করে দেখছে সিভিয়ার পেইন, ঠিক আছে। বা ধরো ওয়েট লিফটিং করে যখন উঠে মানে বসে উঠতে যাচ্ছে, তখন হঠাৎ পায়ে একটা পপ সেন্সেশন হলো। তো এই ক্ষেত্রে লিগামেন্ট স্প্রেন বা লিগামেন্ট ছিঁড়ে যাওয়ারও চান্স অনেক থেকে থাকে। যদি প্লেন লিগামেন্ট স্প্রেন হয়, সেক্ষেত্রে কিন্তু অতটা চিন্তার কারণ নেই যতটা লিগামেন্টটা ছিঁড়ে গেলে আমার চিন্তার কারণ হবে। লিগামেন্ট স্প্রেন হলে আগেও আমি একবার বললাম যে ওই রাইস প্রোটোকল ফলো করি, রেস্ট, আইস, কম্প্রেশন আর এলিভেশন। এই জিনিসটা করলে, এটা বেসিক, এটা করলেই মেজরিটি ক্ষেত্রে লিগামেন্ট স্প্রেন আস্তে আস্তে কমে আসে। তার সাথে ধরো যদি খুব বেশি পেন থাকে, একটু পেন কিলার টাইপ অফ ওষুধ পত্র নিলে এটা আস্তে আস্তে সেরে যায়। কিন্তু যদি দেখছেন যে এই লিগামেন্ট স্প্রেন, ভাবছেন যে লিগামেন্ট স্প্রেন হয়েছে, কিন্তু আপনার ওই যে জয়েন্টের ওই জায়গাটা হালকা ফুলেছে বা লাল হয়েছে, বা কিছুদিন এই রাইস কম্প্রেশন এই জিনিসপত্রগুলো করেও কোনো
মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ব্যথাটা আচ্ছা। কনস্ট্যান্ট রয়ে গেছে, বা হাঁটুতে এই পপিং সেন্সেশন, মানে একটা হঠাৎ করে পপ টাইপ অফ আওয়াজ হচ্ছে, খটখট, মানে একটা অদ্ভুত সেন্সেশন আসছে, তখন কিন্তু অবশ্যই আমাদের একটু এমআরআই করে দেখতে হবে আচ্ছা, যে কোনো লিগামেন্ট বা টেন্ডন বা হাঁটুতে স্পেশালি মেনিসকাস কোনো কিছুর মানে টিয়ার হলো কিনা, ছিঁড়ে গেল কিনা। হ্যাঁ ছিঁড়ে গেল কিনা। এবার যদি পুরোপুরি ছিঁড়ে যায় তাহলে তো আমাদের কাছে কোনো অপশন নেই, অবশ্যই সার্জারির জন্য যেতে হবে। কিন্তু যদি দেখছি আমাদের এই লিগামেন্ট গুলো পার্শিয়ালি ছিঁড়েছে, মানে পুরো কমপ্লিট ছিঁড়ে যায়নি, খানিকটা ছিঁড়েছে, সেক্ষেত্রে কিন্তু সব সময় সার্জারি দরকার হয় না। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কিছু রিজেনারেটিভ থেরাপি করতে পারি। আচ্ছা, মানে যেটা আমরা খুব প্রচলিত পিআরপি থেরাপি বা প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি। আচ্ছা, এই পিআরপি থেরাপি করলে আমরা লিগামেন্ট যে পার্শিয়াল যে ছিঁড়ে যাওয়া সেইটা খানিকটা রিপেয়ার হয়। আচ্ছা, এবং ইন ফিউচার আমাদের সার্জারি না করলেও মানে লিগামেন্টটা আমরা রেস্টোর করতে পারি, মানে আগের মতনই উইদাউট সার্জারি। আচ্ছা, মানে এটা আগের মতনই, মানে যেমন ছিল লিগামেন্ট তেমনি হয়ে যাবে। হ্যাঁ, মানে টু সাম এক্সটেন্ট আমরা রিজেনারেট করতে পারি। মানে লিগামেন্টটাকে আমরা রিজেনারেট করব, যেটা ছিঁড়ে গেছিল সেই পার্শিয়াল ছেঁড়াটা থাকলে সেখান থেকে আমরা রিজেনারেশনটা করতে পারি। আর করতে হলো না। আচ্ছা, তো এটা কিভাবে করা হয়? এইটা আপনার পেশেন্টের একটা অ্যামাউন্ট অফ রক্ত আমরা বার করে নিই এবং সেটা একটা স্পেশাল আমাদের কিট থাকে যেটা পিআরপি কিট বলে থাকি, সেটার মধ্যে দিয়ে একটা সেন্ট্রিফিউগেশন মেশিনে ঘোরানো হয় এবং একটা কম্পোনেন্ট বার করি যেটাকে আমরা প্লেটলেট রিচ প্লাজমা বলি, এবং সেটা আমরা হাঁটুর ভিতরে দিয়ে দিই যে জায়গাটা হচ্ছে লিগামেন্টটা ছিঁড়েছে। হাঁটু কেন, যদি আমাদের শোল্ডারেও হয় বা অন্য যে কোনো জায়গার কোনো লিগামেন্টে হয়, সেই লিগামেন্টে আমরা ইউএসজি মেশিনের মাধ্যমে দেখে ওই লিগামেন্টের কাছে গিয়ে দিয়ে দিই। তাতে গিয়ে আমাদের জিনিসটা রিপেয়ারিং হয়। ঠিক আছে, মানে ওটা আগের মতন অবস্থাতেই ফিরে আসে প্রায়। হ্যাঁ, কিন্তু ম্যাম কথা হচ্ছে যে লোকে তো জিমে যাবেই, ব্যায়াম করবেই, খেলবেই, কিন্তু ভবিষ্যতে যাতে এই ধরনের ইনজুরি না হয় আমরা কি করতে পারি তার জন্য? সিম্পল কিছু জিনিস মেনটেন করব। ফার্স্ট হচ্ছে প্রপার ওয়ার্ম আপ। ওকে, একদম হঠাৎ করেই কোনো এক্সারসাইজ স্টার্ট করব না, আচ্ছা, আগে ওয়ার্ম আপ করব, তারপর চেষ্টা করব প্রপার পশ্চার মেনটেন করার। জিমে যাওয়ার আগে বডিতে হাইড্রেশন অ্যাডিকুয়েট মেনটেন করব। ইলেকট্রোলাইট ব্যালেন্স আমরা মেনটেন করব। যেটা বললাম সিম্পল উপায় হচ্ছে ওআরএস জল খাওয়া। এই জিনিসপত্রগুলো করব। আর একজন প্রপার ট্রেনারের আন্ডারে যদি ট্রেন করি, আশা করছি এই ধরনের আমরা ইনজুরি থেকে অনেকটাই বাঁচতে পারি। এবং লাস্টলি হচ্ছে কুলিং ডাউন, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যে এক্সারসাইজ করার পর বডিকে একটু রেস্ট দিয়ে কুল ডাউনও করতে হবে। তো এই সিকোয়েন্সে যদি আমরা জিনিসগুলো মেনটেন করি তাহলে আমরা খুব ইজিলি এই জিম ইনজুরি বলুন, ইনফ্যাক্ট স্পোর্টস ইনজুরিও বলুন, আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারি। থ্যাংক ইউ ম্যাম, এত সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই। স্পোর্টস ইনজুরি নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আপনারা অনায়াসে জিজ্ঞাসা করতে পারেন। ম্যামের একটি নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনাদের যদি কখনো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতেই পারেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।